আসসালামু আলাইকুম দর্শক। আজ আপনাদের সঙ্গে কথা বলবো বিএনপির এই যে সরকার গঠন করলো সেই সরকারের মন্ত্রিসভা কেমন হলো। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় কিন্তু ২৫ সদস্যের মন্ত্রিপরিষদ, ২৫ সদস্যের পূর্ণমন্ত্রী এবং ২৪ সদস্যের প্রতিমন্ত্রীও গঠন করা হয়। এই মন্ত্রিপরিষদের শপথও কিন্তু পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে কিন্তু সকাল 10:30টায় ২৯৭টি আসনে যে জয়ী এমপি প্রার্থী তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় কিন্তু আসলে সংবিধান সংস্কার কমিশনের শপথও পাঠ করানো হয়, তবে সেখানে উপস্থিত ছিলেন না বিএনপিপন্থী কোনো সংসদ সদস্য। শুধুমাত্র জামাত, এনসিপি এবং স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন তাদের কয়েকজন কিন্তু এই সংবিধান সংস্কার কমিশনের যেই শপথ পাঠ করানো হয়েছে সেখানে উপস্থিত ছিলেন। এরপরেই কিন্তু আজ এই বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ বিভাগের একটি সরকারি সফর ছিল। সেটি সকাল 10টায় শুরু হয়। জাতীয় স্মৃতিসৌধে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদের সদস্যরা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। তিনি কিন্তু সেখানে উল্লেখ করেন, পরিদর্শন বইতে উল্লেখ করেন যে বড় একটি যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর সরকার গঠন করতে পেরেছে বিএনপি এবং সুষ্ঠুভাবে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই সরকার এই গণ অভ্যুত্থানের যেই আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ করবে বলে তারেক রহমান সেখানে উল্লেখ করেছেন। এরপরেই কিন্তু তিনি বেলা 12টার দিকে সেখান থেকে গাড়িবহর নিয়ে রওনা হন। তিনি প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সব সদস্যরা আসেন জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কবর সেটি জিয়ারত করেন এবং সেখানে ফাতেহা পাঠ করেন। পাশাপাশি কিছুক্ষণ নীরবে তারা দাঁড়িয়েছিলেন। এরপরে কিন্তু সেখান থেকে বেলা 1টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চলে যান সচিবালয়ে। সচিবালয়ে তিনি দুপুরের খাবার গ্রহণ করেন এবং এরপরে নামাজ পড়েন। নামাজের পরেই কিন্তু তিনি মিলিত হন যে ক্যাবিনেট মিটিং। এটি ছিল এই বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিপরিষদের যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হয়। সেই বৈঠকটিকে ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, কারণ এটি এই সরকারের প্রথম বৈঠক। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং কিভাবে দেশ পরিচালনা করা হবে সেই বিষয়টিও কিন্তু উঠে আসে। এরপরেই কিন্তু সচিবালয়ে যেই বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তারেক রহমান। সেটিও কিন্তু আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ পুরো সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের যে সচিবরা তারাই কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন বড় বড় কাজগুলো করেন, সংস্কার করেন, উন্নয়ন করেন, সেই বিষয়গুলো দেখভাল করেন, যার কারণে সেই বৈঠকটিও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বৈঠকের পরেই কিন্তু তারেক রহমান তিনি তার বাসভবনে ফিরে যান এবং আজকে কিন্তু প্রথমবারের মতো সচিবালয়ে তিনি সহ তার যে মন্ত্রিপরিষদ রয়েছে ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ, সেই ৪৯ সদস্যও কিন্তু সচিবালয়ে তাদের মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন এবং কাজ বুঝে নেন। এর মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ সরকারের এই ১৩তম প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তার যাত্রা শুরু করলেন এবং জনগণের যে প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা এবং যে আশা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই আশা পূরণ করার প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছেন তারেক রহমান সহ তার মন্ত্রিপরিষদ। আমরা বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে এবং প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব এখন পাচ্ছে যে বাংলাদেশের যে সরকারি অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে বিভিন্নভাবে নানাভাবে অফিসের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু
আসলে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী শাসনামলে কিন্তু এই দুর্নীতির মাত্রা ছিল অনেক বেশি। যদিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর তিনি অনেকটাই চেষ্টা করেছেন এই সরকারি অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় যে দুর্নীতি সেটি বন্ধ করার। তিনি চেষ্টা করেছেন, তিনি বেশ কিছু জায়গায় সফলও হয়েছেন। আরও যে দুর্নীতিগ্রস্ত জায়গা রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি দুর্নীতিমুক্ত করার জন্যে কাজ করবেন বলে মন্ত্রিপরিষদের সদস্যরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে আজকের এই বিএনপির সরকারের যে কার্যক্রম সেটি নিয়ে বিস্তারিত।